সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, স্বাগত আপনাকে। এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আপনাকে দুইজনকে ধন্যবাদ। আপনি সম্ভবত প্রথম এলেন, অনেক ধন্যবাদ আপনাকে। মঞ্জু ভাই, এক জটিল অঙ্কে রাজনীতি ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের। এটা কোথায় যাবে, কিভাবে যাবে, সেটা এখনো স্পষ্ট না, খোলাসা না। এর মধ্যে আবার নির্বাচন 2 মাসের মধ্যে। এই নির্বাচন নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে, বা নির্বাচনের গায়ে আঁচল লাগে কিনা এই নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করছেন। আপনি কিভাবে সামগ্রিক অর্থে রাজনীতিটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই, আসিফ ভাই আছেন, শান ভাই এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। জটিল পরিস্থিতি তো আছেই, কারণ আমরা এরকম একটা পরিস্থিতি আমাদের জন্য নতুন, যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অভ্যুত্থান আগেও হয়েছে, ইভেন মুক্তিযুদ্ধের পরিস্থিতিও আমরা মানে আপনারা যারা সিনিয়ররা আছেন তারা দেখেছেন। এরপরে কিন্তু সেনা বিদ্রোহ নানা রকমের পরিস্থিতি আমাদের মধ্যে ছিল, কিন্তু এত সামগ্রিকভাবে প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় একসাথে ফ্যাসিবাদের পতন, এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে। সুতরাং সরকার যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আমরা মানে ফান্ডামেন্টালি আমরা কয়েকটা জিনিস দেখলাম এই সরকারের। একটা হচ্ছে যে তার উপরে একটা বড় দায়িত্ব এসেছে যে এই বিপর্যস্ত অবস্থায় একটা স্থিতিশীল জায়গায় আনা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, সেটাকে একটা স্টেবল জায়গায় আনা। তৃতীয় হচ্ছে যে আপনার একটা বিচারের দাবি উঠেছে, কারণ এত বড় একটা ম্যাসিভ গণহত্যার পরে ইমিডিয়েটলি একটা বিচার বা শান্তি শৃঙ্খলা পরিস্থিতিতে আনা, বা অনেকে মনে করেছিল যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি হতে পারে। চতুর্থত বিচারের পরপরই আপনার এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ক্রমান্বয়ে একটা জায়গায় এনে রাষ্ট্রটা ভবিষ্যৎ কিভাবে চলবে তার একটা বন্দোবস্ত তৈরি করা, যেটাকে আমরা বলেছি যে সংস্কার, যে রাষ্ট্র সংস্কারের জায়গা। সংস্কারের জন্য অনেকগুলো কমিশন হয়েছে, কমিশনের ভিত্তিতে কাজকর্ম করা, এগিয়ে নেওয়া, এবং ফাইনালি হচ্ছে নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই জটিল পরিস্থিতি জার্নি করতে গিয়ে অনেকগুলো জটিল প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে। একটা, যেটাতে সরকারের কিছু কিছু ফেলিউর, সরকারের কিছু কিছু ব্যর্থতা আমাদেরকে মনে হয়েছে যে এই কাজগুলো সমস্যা তৈরি করেছে। যেমন ধরেন, প্রশাসনে একটা স্থিতিশীল ন্যায়পরায়ণ পরিস্থিতি আনার যে দরকার ছিল, সেখানে আমরা দেখেছি সরকার ফেল করে গেছে। সেখানে এখন আমাদের কাছে অভিযোগ আসছে, কোথাও বিএনপির লোক, কোথাও জামাতের লোক, এক ধরনের রাজনৈতিক বিবেচনায় মনে হচ্ছে যেন ওই জায়গাগুলো দেখা হয়েছে। সেখানে যদি দুটো জায়গায় দেখা হতো, যে ফ্যাসিবাদের সময়ে কারা খুব নীতি বহির্ভূত কাজ করেছেন, এটা একটা বিবেচনা, আর একটা হচ্ছে যে চরম দুর্নীতিগ্রস্ত কারা, তারা। এই দুইটা জায়গাকে বাদ দিয়ে বাকি জায়গাটা আপনার একটা কমন জায়গা থেকে ফ্রেম করলে ভালো হতো। দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনায় এই নিয়োগগুলো হবে, এইটা চিন্তা করে তো আপনারা এই অভ্যুত্থানে শামিল হন নাই? না, এখানে একটা জটিলতা আছে, যে আপনি বলছেন না, জটিল পরিস্থিতি। এখন বিগত সরকার যখন আপনার যাকে তাকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে যাকে তাকে বিচার মানে চাকরি খেয়ে ফেলেছে বা তার প্রমোশন দেয় না, ওএসডি করেছে, এখন তো বাধ্য হয়ে অভ্যুত্থানের পরে আপনার প্রথমে দায়িত্ব হয়ে পড়ে যে এদের সবাইকে রিইনস্টিগেট করা। তো রিইনস্টিগেট আমরা দেখেছি প্রায় 1500 মতো দরখাস্ত পড়েছে, এবং তার মধ্যে প্রায় 700-এরও উপরে লোককে আবার কিন্তু প্রমোশন পদায়ন করতে হয়েছে, এবং সচিবই করতে হয়েছে প্রায় 39 জন বা 100 কত জনের মতো। তো এই বিষয়গুলো এমন যে এটা এক ধরনের, এটাকে মানে আনরিপেয়ারেবল আমি যেটা মনে করি। কারণ আপনি দেখেছেন যে প্রাক্তন যারা বঞ্চিত হয়েছেন তাদের আবার পদায়নের একটা প্রশ্ন দেখা দিয়েছে, আবার যারা সার্ভিসে আছেন তাদের একটা পদায়নের বিষয় দেখা দিয়েছে। এখানেও প্রচুর আমাদের সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা শৃঙ্খলার মধ্যে আনা যায় নাই, স্টিল এখনও নানা ধরনের বিতর্ক আছে। আপনি দেখেন, পুলিশে একটা পদোন্নতি হয়েছে গতকালকে, ডিআইজি পদে। আমি একটা পত্রিকার রিপোর্টে দেখলাম যে এখানে হিউজ অসন্তোষ, এবং দেখা যাচ্ছে যারা গত সেশনেই এসপি ছিল, ডিআইজি মানে এডিশনাল এসপি ছিল, নানা জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং যাদের উপরে অভিযোগ আছে যে যারা এই ছাত্রদের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপরে নৃশংসতা চালিয়েছে, তারাই প্রমোশন পেয়েছে। এখন তো বিএনপি জামাত তো দূরের কথা, এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি জামাতের এক অসন্তোষ, তারপরে আপনার
ফ্যাসিবাদের যারা সুবিধাভোগী তাদের মানে নানাভাবে পদায়ন করার ব্যাপার, মানে এই কথাগুলো বলতে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই স্বাভাবিক প্রক্রিয়ায় এনে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে বিচারটাকে সংশ্লিষ্ট করে সংস্কারগুলো বাস্তবায়ন করে দেন ইলেকশন করা, এটা আমি জানি না প্রফেসর ইউনূস না থাকলে অন্য কেউ যদি হতেন তারা কতটুকু করতে পারতেন। আমার সন্দেহ হয় অন্য কেউ এর চাইতে বেটার করতে পারতেন কিনা। তবে ডক্টর ইউনূসের এই এখতিয়ারটা ছিল, উনি আরো বেটার পারফর্ম করতে পারতেন, উনি আরো সুন্দরভাবে করতে পারতেন। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর শাহান, আপনার সামনে কিন্তু অনেকগুলো প্রশ্ন, বিশেষ করে যে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, এসব মিলেই আর কি। তারপরে মঞ্জু ভাই যেটা যেখানে শেষ করেছেন যে হ্যাঁ প্রফেসর ইউনূস আরো ভালো করতে পারতেন, এই প্রত্যাশা আমাদের ছিল, কেন পারলেন না? অনেক ধন্যবাদ। কেন পারলেন না এটা নিয়ে, এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমার ধারণা আমাদের আগামী 5-10-15 বছর এটা নিয়ে গবেষণা করতে হবে যে কেন এসে পারলেন না। বাট হ্যাভিং সেইড দ্যাট, আমি একটু প্রশাসনের ব্যাপারটা নিয়ে শুরু করি। যে প্রশাসনের যে ব্যাপারটা, প্রশাসনে আমরা একটা জিনিস বলি যে রাজনীতির সাথে প্রশাসনের একটা সম্পর্কের ব্যাপার আছে, মানে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন রিলেশনশিপ যেটা বলি, যে অনেক সময় একটা জিনিস বলা হয় যে রাজনীতিবিদরা হচ্ছে নীতি নির্ধারণ করবেন আর হচ্ছে ব্যুরোক্রেসি সেটা বাস্তবায়ন করবে, একটা খুব ক্লিয়ার ডিমার্কেশনের কথা বলা হয়। সত্যি কথাটা হচ্ছে পৃথিবীর কোথাও আসলে জিনিসটা সেইভাবে কাজ করে না। কারণ ব্যুরোক্রেসিকে আপনি যখনই কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করতে দিবেন, বা ধরেন পলিসি তৈরি করলেন, এখন পলিসি তৈরি করার সময় আপনি বললেন যে আমি এটা বাস্তবায়ন করতে চাই, তখন ব্যুরোক্রেসির রেসপন্সিবিলিটি হচ্ছে অপশন দেওয়া, এটা এভাবে বাস্তবায়ন করা যায়, এভাবে বাস্তবায়ন করা যায়, এভাবে বাস্তবায়ন করা যায়, এটা করলে এই লটা ভায়োলেট হবে, এইটা করলে আপনি সে করবেন। তাহলে ওই মোমেন্টে ওই সিদ্ধান্তগুলো যখন ব্যুরোক্রেসি দেয় তখন কিন্তু তার পলিটিক্সে অংশগ্রহণটা চলে আসে। সো এইটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এখন যে কথাটা মঞ্জু ভাই বললেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে গত 14-15 বছরে এটা সত্যি কথা যে ব্যুরোক্রেসিতে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পলিটিসাইজেশন হয়েছে। পলিটিসাইজেশনটা হয়েছে আপার লেভেল। আপনি দেখেন, আপনার যদি আপনি জানেন নিশ্চয়ই যে সেই সময়ে সচিবদের এগেনস্টে প্রচুর পরিমাণে আমাদের কাছে সংবাদ এসেছে যে আমরা বেগমপাড়ার কথা শুনেছি, এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতির ইস্যু হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে থাকে যে আমরা কোভিড বা পরবর্তী সময় বেশ কিছু ইনোভেটিভ কাজকর্ম যারা স্ট্রিট লেভেলে তরুণ যারা ব্যুরোক্রেট তাদের মধ্যেও আমরা হচ্ছে গিয়ে সেই জিনিসটা করতে দেখেছি। এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমার যেটা মনে হয়েছে যে একটা রাষ্ট্র বা প্রশাসন আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে আনফর্চুনেটলি আমার কাছে মনে হচ্ছে খুব একটা পরিষ্কার আইডিয়া যারা ছিলেন তাদের সেখানে ছিল না। ইভেন যাকে নেওয়া হয়েছিল প্রশাসনের উপদেষ্টা হিসেবে, তিনিও আপনি যদি দেখেন প্রায় 14-15 বছর হচ্ছে গিয়ে উনি আর প্রশাসনের সাথে নেই। এই 14-15 বছরের প্রশাসন অনেক এগিয়ে গেছে। সো প্রশাসনের কিভাবে কাজ করে পুরো জিনিসটা, সেই জিনিসটা এখানে টেকনোলজিক্যাল অনেক ডেভেলপমেন্ট, হ্যাঁ অনেক ডেভেলপমেন্ট হয়েছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, যে এই যে যখন যে কথাটা বললেন উনি যে আমি বঞ্চিত ছিলাম, সত্যি কথা অনেকে বঞ্চিত ছিলেন, আবার এই বঞ্চিতের মধ্যে বঞ্চিত বলে দাবি করেছেন এদের মধ্যে অনেকের এগেনস্টে সিরিয়াস এলিগেশনও আছে। তাদের কারো এগেনস্টে করাপশনের এলিগেশন আছে, তাদের কারো এগেনস্টে হচ্ছে আপনার অন্য বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখন একই সাথে আপনি এই জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করুন, যেটা বলা হচ্ছে মেধা ভিত্তিতে। এখন একটা মেধাভিত্তিক রাষ্ট্র যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনি শুধুমাত্র বঞ্চিত ছিলেন সে কারণেই আমি আপনাকে প্রমোশন নিয়ে চলে আসবো, সেই লজিকটাও তো খাটে না। সো এইটা একটা। এবং থার্ড একই সাথে যে জিনিসটা হয়েছে যে আপনার যে কিছু চেঞ্জ দ্রুত আনার কথা ছিল, সেই চেঞ্জটা হচ্ছে গিয়ে সরকার আনতে পারেনি। কারণ এগেইন আপনি এই প্রশাসনকে কিভাবে ডিল করবেন, কারণ আপনি যদি মনে থাকে, আপনার মনে আছে কিনা আমি জানি না, যে আপনি একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন তৈরি করলেন, সেই রিফর্ম কমিশন কিছু আপনার হচ্ছে গিয়ে স্টেটমেন্ট দিল, যে কিছু কাজের কথা বললো। সেই সময় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে যারা কর্মকর্তা ছিলেন তারা তীব্র রিয়াকশন করলেন, এবং আব্দুল মুহিত চৌধুরী যিনি ছিলেন সেটার প্রধান, তাকে গালিগালাজ পর্যন্ত করা হলো, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ করা একটা প্রতিষ্ঠান। এই পুরো ঘটনাটা ঘটেছে আগস্টের পরে নভেম্বর ডিসেম্বরের দিকে। তার মানে মাত্র 5-6 মাস সময় লেগেছে যেই ব্যুরোক্রেসি, যে একটা যে আগের যে সরকার ছিল তার সাথে খুব ক্লোজ রিলেশনশিপে ছিল, তার তো উইক থাকার কথা, তার তো ভালনারেবল থাকার কথা। 5 মাসের মধ্যে আপনি তাকে এত শক্তিশালী করে ফেলেছেন, সে সরাসরি একদম যে কোনো ধরনের সংস্কারকে বাধাগ্রস্ত করতে পেরেছে। তার মানে ওই যে আপনি কিছু বিএনপির লোক নিয়েছেন, কিছু জামাতের লোক নিয়েছেন,
যেটা এখন উপদেষ্টারাও বলছেন, আপনি মেধাভিত্তিক যে প্রশাসন তৈরি করা সেটা করেননি। একই সাথে ইতোমধ্যে যারা ভালো কাজ করেছেন, যে কথাটা বললেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা ঠিক আছে, যারা কাজ করেছে ভালো তাদেরকে যে একটা প্রোটেকশন দেওয়া আপনি সেটাও করেননি। আপনি একই সাথে কোনো ধরনের চেঞ্জ আনতে পারেননি। এবং আজকে তো উপদেষ্টারাই বলছেন যে আমরা যে অনেক কিছু করতে পারিনি কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রশাসনের একটা বড় ধরনের রেজিস্ট্যান্স ছিল। তাহলে এই রেজিস্ট্যান্সটা যে থাকবে এটা তো আমরা জানি, এটা স্বাভাবিক। কিন্তু এইটাকে অ্যাড্রেস করার যেটা বললাম আমি, যে ক্যাপাসিটিটা এবং বা যে আন্ডারস্ট্যান্ডিংটা, দেখেন সকল ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র সবসময় সরকারের কথা মতোই চেষ্টা করে, ব্যুরোক্রেসি কখনোই চেঞ্জ পছন্দ করে না। সো আপনি সেটাকে কিভাবে ডিল করবেন সেই স্ট্র্যাটেজিটা আপনার ঠিক করার কথা ছিল, সেই স্ট্র্যাটেজিটা আমরা দেখতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করতে পারেনি। সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তাদের একটা বড় ধরনের ব্যর্থতা ছিল। ডক্টর ইউনূস এখানে আরও ভালো কাজ করতে পারতেন এই অর্থে যে উনার প্রশাসন বোঝার দরকার নেই, সব কিছু সবাই বুঝবে না। প্রশাসন যারা বোঝেন উনি তাদের সাথে কথা বলতে পারতেন। জাস্ট একটা ছোট্ট উদাহরণ, সাংবাদিকরা তো খুব পরিষ্কারভাবে জানেন যে প্রশাসনের কোন কর্মকর্তারা কী ধরনের দুর্নীতি বা কোথার সাথে এসেছিল। উনি তো সেই চেকটা করার জন্য আপনি হচ্ছে গিয়ে সাংবাদিকদের সাহায্য নিতে পারতেন, আপনি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে পারতেন। শুধুমাত্র একজন বঞ্চিত হয়েছেন এই ভিত্তিতেই আপনি 3-4টা প্রমোশন আপনি হচ্ছে গিয়ে পরপর দিয়ে গেছেন। এবং এই দেওয়ার ফলে প্রশাসন, যেটা বললাম যে প্রশাসন একটা স্টেবিলিটি চায়, আপনি যে আনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করলেন, সেই আনস্টেবল সিচুয়েশনটাকে সামলানোর জন্য যে পরিমাণ দক্ষতা দরকার সেই দক্ষতাটা হচ্ছে গিয়ে আপনার নেই। এইটা একটা বড় ব্যর্থতা, যেটা সংস্কারকেও হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে, যেটা সংস্কারের আলাপকেও ক্ষতিগ্রস্ত করেছে। এবং এইটার একটা ফল আমার ধারণা আমরা ভবিষ্যতেও আমরা এটা ভোগ করব। কারণ আপনি যে আমলাতন্ত্র ইস্যুতে ছিল সেটাকে আপনি এখন এত শক্তিশালী করে দিয়েছেন, পরবর্তী যে সরকার আসবে তাকেও এই আমলাতন্ত্র নিয়ে ভুগতে হবে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন একদম দুভাগে বিভক্ত হয়ে গেছে। আগে এক ভাগে ছিল, ঠিক আছে, আওয়ামী লীগের প্রশাসন, এখন তো প্রশাসন দুই ভাগে বিভক্ত। এই বিভক্ত অবস্থায় এই বিভক্ত প্রশাসন নিয়ে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি। আমরা যে উদ্দেশ্যে, যে লক্ষ্য নিয়ে আমরা বলছি যে একটা ভালো নির্বাচন হবে, মানে সেরা নির্বাচন হবে, এটা কিভাবে সম্ভব? না, আপনি তো 2 ভাগ বলেছেন, আমি কিন্তু 3 ভাগ দেখি। আচ্ছা, একটা মানে আগে তো ছিল 2 ভাগ, মানে একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে আওয়ামী বিরোধী, যাদেরকে তারা দৃশ্যমান ছিল না, বাট ওটা ছিল, এখন তো পুরোটা যারা বঞ্চিত বলা হচ্ছে। এখন আমরা যেটা দেখছি ফরমেশনে, একটা হচ্ছে যে যারা বঞ্চিত ছিল এখন কিন্তু তারা যখন এসে আবার মানে চাকরি ফিরে পেয়েছে বা সুবিধাপ্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে এখন 2 ভাগ দেখছি, বিএনপি জামাত একটা ভাগ। আবার একটা অংশ দেখা যাচ্ছে যারা ওই যে বলা হচ্ছে যে ফেসিবাদের দোসর বা ফেসিবাদের সময় সুবিধাবাদী ছিল, তারা এখনো স্টিল সেখানে অবস্থান করছে, বিভিন্ন দায়িত্ব পালন করছে। এই 3 ভাগে আমরা এখন প্রশাসনটাকে দেখতে পাচ্ছি। প্রশাসনের বিরুদ্ধে খুব বেশি আত্মীয়করণ, মানে স্বজন প্রীতির অভিযোগটা আমি অত মেসি বইতে দেখি নাই, যেটা অন্যান্য দলের সময়, দলীয় সরকারের সময় দেখেছি আমরা। বা দুর্নীতির কথাও আমরা যেগুলো শুনি তাও খুব পার্টিকুলারলি 2-1টা মন্ত্রণালয় কেন্দ্রিক, বেশিরভাগ মন্ত্রণালয়ের ব্যাপারেই তেমন কোনো দুর্নীতির কথা আমাদের কাছে আসে নাই। যেগুলো আসছে এগুলো এক ধরনের গসিপ বা এক ধরনের রিউমার, একদম অথেন্টিক আপনার প্রমাণ পাওয়া যায় নাই। কয়েকজনের ব্যাপারে যেটা পাওয়া গেছে, তাদের পিএসটিএসদের নানা ধরনের তদন্ত হচ্ছে, নানা ধরনের কথা আমরা শুনেছি বিভিন্নভাবে। এখন দেখেন অসুবিধাটা যেটা আপনি বলেছেন, আমরা কিন্তু রিপিটেডলি বলছি যে আমাদের ইলেকশনে আপনি তো দেখেছেন যে প্রশাসনকে ব্যবহার করার একটা প্রবণতা আছে। আমি আজকে একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই কথাটা বলেছি যে আমরা যে আশা করছি এবারে যদি মোদি ভাই, এবারে যদি একটা ভালো ইলেকশন না হয়, বাংলাদেশে তো আর কখনো ভালো ইলেকশন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। দেখেন এখনো বিএনপি এবং জামাতের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশাসনকে ইনফ্লুয়েন্স করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এতদিন সবাই বিএনপিকে দোষারোপ করেছে, গত পরশুদিন মনে হয় জামাতের এক নেতার বক্তব্য তো একদম আরো পরিষ্কার, বিএনপি বা আওয়ামী লীগের কণ্ঠেও কখনো এই ধরনের কথা শোনা যায় নাই। বিএনপি আওয়ামী লীগ করেছে কাজটা, কিন্তু কখনো হয়তো পাবলিকলি এভাবে বলে নাই। কিন্তু জামাতের নেতা যে দেখলাম যে একদম পাবলিকলি বলেছে, যদিও জামাত এটাকে বলেছে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা দলের বক্তব্য না বা দলের পজিশন না। এনিওয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই পরিস্থিতিতে প্রশাসন সে দলীয় লেজুর ভিত্তি করবে, কোনো সন্দেহ নাই। কারণ এই ডিসি, এসপি, এই পুলিশ, এই যে দেখেন এদের ট্রান্সফারের জন্য লটারি পর্যন্ত করতে হচ্ছে। কোন পরিপ্রেক্ষিতে গেলে প্রশাসনকে লটারি করতে হচ্ছে?
তার মানে নিশ্চয়ই নানা ধরনের প্রেশার আছে, ওনাদের কাছে নানা ধরনের তদবির আছে, এবং এই লটারি করে ওনারা কতটুকু থাকতে পারবেন। লটারি এর আগে কখনো শুনেছেন আপনি এই প্রশাসনের লটারি করে? এটা কেন হলো? এটা এই যেটা আপনি বলছেন, তার মানে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমাদের আপনি দেখেন, আপনার মনে থাকার কথা, বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, শেখ হাসিনা যখন জেলে ছিলেন, তখন শেখ হাসিনা তো সম্ভবত স্কয়ার হসপিটালে ছিলেন, তাই না ওই সময়টা? তো খালেদা জিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন হসপিটালে যাবেন, ইউনাইটেড, ওই তখন ছিল এভার কেয়ার বা তখন ছিল অ্যাপোলো। তো বেগম খালেদা জিয়া বলেছিলেন উনি ইবনে সিনা হসপিটালে যাবেন। মানে ইবনে সিনা এটা কিছুটা জামাত নিয়ন্ত্রিত বা জামাত প্রতিষ্ঠিত, কিন্তু ইবনে সিনার আসলে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি মেনটেন করার মতো ছিল না, ফলে বেগম খালেদা জিয়া কিন্তু হসপিটালে আসেন নাই, শেখ হাসিনা হসপিটালে ছিলেন। তার মানে কি? তার মানে উনি তার বন্ধু হিসেবে জামাত প্রতিষ্ঠিত, জামাতের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে উনি কিছুটা মানে হৃদ্যতাপূর্ণ মনে করেছিলেন। এখন এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, বিএনপির লোকেরা কমপ্লেন করেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এই টাইপের প্রতিষ্ঠানে চাকরি করা লোকদেরকে আপনার ইয়ে করা যাবে না, প্রিজাইডিং অফিসার করা যাবে না। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে সম্পর্কের মানে খারাপটা ওনাদের এই জায়গায় চলে গেছে। একটা সময় ছিল যে হয়তো ইসলামী ব্যাংকের লোকেরা প্রিসাইডিং অফিসার হোক, সেটার জন্য আপনার বিএনপির লোকেরা তদবির করেছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক ছিল, জি, এখন দেখছি আমরা জামাত এবং বিএনপির মধ্যে এই একই সম্পর্ক হতে যাচ্ছে, হয়ে গেছে অলমোস্ট। তাহলে এইটা রাজনীতির জন্য কতটুকু মানে? আমি মোদিভাই একটা কথা বলেও ছিলাম যে আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে এক্সিকিউটিভ অর্ডারে, কিন্তু যুদ্ধ অপরাধ বা 71 সালের অপরাধের জন্য কিন্তু করে নাই, নিষিদ্ধ করতে পারে নাই বা করে নাই, আইনগতভাবে সুযোগ ছিল সেটাও করে নাই আওয়ামী লীগ। আমার সন্দেহ হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি এই ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে জামাতকে নিষিদ্ধ করার একটা পদক্ষেপ নেবে, কারণ বিএনপির দু একজন নেতা অলরেডি ইতিমধ্যে এই কথা বলেছেন। কারণ এজ ইট ইজ, আপনি 91 সালে, আপনি তো অনেকদিন ধরে মানে মেইন স্ট্রিম জার্নালিস্টে খুব দাপটের সাথে আপনি সম্পাদকগিরি চালিয়ে যাচ্ছেন। আপনি দেখেন 91 সালে পরে 91 থেকে 96 যত ক্যাম্পাসে মারামারি হয়েছে বিএনপি জামাতের সাথে, ছাত্রদল শিবিরের সাথে, ব্লাডশেড হয়েছে। এরপরে কিন্তু তারা আবার ঐক্যবদ্ধ হয়েছে, দীর্ঘ 15-16 বছর তারা একসাথে ছিল। এখন আবার তারা আবার 91 জায়গায় ফিরে যাচ্ছে। এবারে যদি ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, যে আসুক, ভয়ানক রক্তারক্তির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা নিয়ে আমি খুবই আশঙ্কা প্রকাশ করছি এবং বারবার এটা বলার চেষ্টা করছি যে আমরা, তাহলে তো যে কেউ প্রশ্ন করতে পারে তাইলে আমরা এই পরিবর্তনের পক্ষে আমরা কি করলাম কেন? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে বলবে। এরশাদের পতনের পরে অনেকে বলেছে না যে যখন আবার এরশাদকে নিয়ে জোট করলো, একদিকে মিলনের শহীদ মিলনের জায়গায় যায় ফুলো দেয়, আবার এরশাদের সাথে বিকেলে এসে মিটিংও করে, তো সবাই বলেছে না তাহলে মিলনের রক্ত দেওয়ার কি হতে পারে? আপনি বুঝেন, এখনই আপনার বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা তোমরা আমাদের দলে ভোট দাও, তোমাদের মামলা প্রত্যাহার করব, কেউ বলতেছে তাদেরকে ক্ষমা করে দিব। বিএনপি আর জামাতের মধ্যে তো প্রতিযোগিতা চলতেছে, আওয়ামী লীগের ভোট কে নিবে। তা আমি এই জন্য একটা প্রস্তাব দিয়েছিলাম যে শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করে কোর্টে এসে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তুলে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য, কারণ অন্তত এই যে বিএনপি জামাতের মধ্যে আওয়ামী লীগ নিয়ে টানাটান, এটা তো একটু বন্ধ হবে। না শাওন ভাই, আপনি শুনলেন যেটা, এখন তার মানে ওই জায়গায় একই জায়গায় যেটা আমি শুরু করেছিলাম, তিনি যদিও গরুপাকটা ওইভাবে বলতে চান নাই, কিন্তু আমি ঠিকই দেখতেছি জটিল অঙ্কই। অবশ্যই। তো এই অঙ্কটা মিলবে কিভাবে? দেখুন, মানে সত্যি কথা বলতে গেলে এই অঙ্কের আসলে মিলার কিছু নেই। মানে অনেস্টলি স্পিকিং, আপনি বিএনপি, জামাত এবং এই যে এই রাজনৈতিক দলগুলো, এটা যখন একসাথে হয়েছিল তখন একসাথে হওয়ার একটা বড় কারণ, আমরা যত যাই বলি না কেন, বড় কারণ হচ্ছে তাদের একটা কমন এনিমি ছিল। কমন এনিমিটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা নিয়ন্ত্রিত সরকার। যখন এই এনিমিটা চলে গেছে, তখন প্রত্যেকের সামনে এখন অপরচুনিটি এসেছে হচ্ছে গিয়ে ক্ষমতায় যাবার। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলই রেশনাল অ্যাক্টর, সে হচ্ছে গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সে রাজনীতি করে, এর মাঝখানে সে যত যাই বলুক না কেন, ঠিক আছে। এবং এই জায়গাতে এসে দুইটা দলই যখন দেখছে হচ্ছে গিয়ে যে আমার উপায় বাড়ছে বা আমার হচ্ছে গিয়ে অপরচুনিটি এসে হচ্ছে, তখন কিন্তু আর একতাবদ্ধভাবে হচ্ছে গিয়ে কোনো কিছু কাজ করবার বা কোনো কিছু করবার কোনো ধরনের অপরচুনিটি নেই। আপনি কয়েকটা মজার জিনিস খেয়াল করেন, আমরা তো একটু প্রশাসন নিয়ে কথা বলছিলাম না, আপনি যদি এখন মোপার ওয়েবসাইটে যান, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ যে অনুবিভাগটা আছে, সেটার যে অতিরিক্ত সচিব যিনি আছেন, সেই পোস্টটা খালি আছে।
আচ্ছা, কারণটা হচ্ছে এই পোস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে কি আপনার এই যে এই বিভিন্ন নিয়োগ যে জায়গায় হবে সেটা ইসে করা হয়। এইখানে অক্টোবরের 9 তারিখে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল বা ওইসা সরিয়ে দেওয়া হয়েছিল এই পোস্টে যিনি ছিলেন, তাকে রিলিজ দেওয়া হয়নি। একটা রাজনৈতিক দলের আগ্রহ আছে তাকে নিয়ে, তো তাকে রিলিজ দেওয়া হয়নি। সচিব, আপনার মনে আছে কিনা যে জনপ্রশাসনের যে সচিব, উনাকে যখন সরিয়ে দেওয়া হলো সপ্তাহখানেক পোস্টটা ফাঁকা ছিল, কাউকে হচ্ছে কি নিয়োগ দেওয়া হয়নি। কয়েকবার ফাইলটা যখন ক্যাবিনেটে পাঠানো হয়েছে, আবারও ক্যাবিনেট থেকে ফাইলটা ফেরত এসেছে, কারণ এগেইন একটা দলের এইখানে হচ্ছে গিয়ে লোককে পছন্দ নেই। তাহলে এই যে ভাগ বাটোয়ারা আপনি যেটা বলছেন, কারণ প্রত্যেকটা দল মনে করছে যে আমার এই কন্ট্রোলটা লাগবে। কেন কন্ট্রোলটা লাগবে? কারণ নির্বাচনে কে হচ্ছে রিটার্নিং অফিসার হবে, কে হিসাবে। আপনি যে বললেন যে লটারি আমরা কখনো দেখিনি, দেখার কারণ মানে দেখিনি তো আমরা আসলেই, কারণ এই যে ইচ্ছাটা যে পুরো জায়গাটা, এইটা তো হচ্ছে একটা বড় প্রশ্ন তুলেছে। এখন এইটার সংকট আসলে কতখানি বাড়বে সেটার একটা বড় উত্তর আমার কাছে মনে হয় যে আমরা সংস্কারের যেগুলো করেছি তার কিছু যদি আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ আমাদের পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, আমি যেটা বললাম যে তাদের প্রত্যেকেরই ইচ্ছা হবে ক্ষমতাটা করায়ত্ত করে দেন সেটাকে ইউজ করে তার হচ্ছে গিয়ে ক্ষমতার কেন্দ্রীভূত করা আগের মতোই। সেটা সে করতে পারবে কি পারবে না সেইটা কিন্তু ডিপেন্ড করবে, সেটার উপরে হচ্ছে কি আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কিছু করতে পেরেছে কিনা সেটা ডিপেন্ড করবে তার উপরে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সগুলো বলা হচ্ছে, সরকার করতে চাচ্ছে, করতে চাওয়ার পরও আমরা এমন কোনো সিস্টেমেটিক বা স্ট্রাকচারাল চেঞ্জ আমরা করতে পেরেছি কিনা যেটা সরকারকে বাধা দিচ্ছে সেটা করার জন্য। সো এই যে অনিশ্চয়তা সেটা আসলে কতখানি ঘনীভূত হবে আমরা আবারও আজকে থেকে 5-10 বছর পরে বলবো কিনা, হয়তো 5-10 বছরও লাগবে না, মঞ্জু ভাই যেটা বললেন 2-3 বছর পরেই বলবো কিনা যে আমরা তো আরেকটা ভয়াবহ অবস্থায় যাচ্ছি, সেইটা ডিপেন্ড করবে এই যে চেঞ্জগুলো আমরা করতে পেরেছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা। বা এর জন্য মানে কাদেরকে দায়ী করা হবে, কোনটার জন্য এই সমগ্র যে পরিস্থিতি তৈরি হচ্ছে? আমার মনে হয় হচ্ছে কি যদি আমরা ব্যর্থ হই তাহলে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে, স্পেসিফিক্যালি আপনি যেই দুটো রাজনৈতিক দলগুলোর কথা বললেন, কারণ এইখানে আমি একমত শাহানবের সাথে, একমত যে রাজনৈতিক দলগুলো, কারণ হচ্ছে যে আমরা কিছু সিস্টেমেটিক চেঞ্জ করেছি, পরে যে দলটি ক্ষমতায় আসবে তার উপরে রেসপন্সিবিলিটি আসবে সে সেটাকে কিভাবে বাস্তবায়ন করবে। সে যদি সেই বাস্তবায়ন করতে না চায়, সে যদি হচ্ছে গিয়ে সেখানে কোনো ধরনের অপরচুনিটি খোঁজে, তাহলেই তো সে প্রথম পদক্ষেপটা নিচ্ছে আমাদের যে পুরো যে চেষ্টা সেটার বাইরে প্রথম স্টেপটা নিচ্ছে। বিরোধী দলগুলো তখন, বা যদি তারা নেয়, বিরোধী দলগুলো সংসদে আবারও অংশগ্রহণ না করে আবারও চলে গেল হচ্ছে গিয়ে একটা কনফ্রন্টেশনাল পলিটিক্সে, তাহলে বিরোধী দল প্রথম পদক্ষেপটা নিচ্ছে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য। সো দায়িত্বটা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ঘাড়েই পড়বে যে তারা আসলে হচ্ছে গিয়ে সেই গণতন্ত্রের অভিমুখে যে যাত্রাটা সেটা তারা করতে চান, নাকি হচ্ছে গিয়ে তারা আবারও 91 সালের পরবর্তী যে সমস্যাগুলো আমরা পড়েছিলাম সেই জায়গাটায় ফেরত যেতে চান। অনেক ধন্যবাদ। তো তাহলে কি দাঁড়ালো এইটাই যে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে এগুলো ব্যর্থ হয়েছে। তো কেন ব্যর্থ হয় এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা এক। কিন্তু এখানে এই মুহূর্তে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে হানাহানি হিংসার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা রোধ করা যেত যদি ওই দিন 5ই আগস্টে এটা জাতীয় সরকার হতো। আপনি কি এইটার সাথে একমত? না, এটা এখন আমাদের কাছে মনে হবে যে ওইটা হলে ভালো হতো। প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে বলেন যে ছাত্ররা যদি অ্যাডভাইজার না হতো, ক্ষমতায় না আসতো, ভালো হতো। আমি বললাম যে এটা এখন মনে হচ্ছে ভালো হতো, তখন আবার আমাদের কাছে মনে হতে পারতো অন্যটা, যে ছাত্ররা তখন রাস্তায় দাঁড়িয়ে সব বলতো যে ক্ষমতায় যারা আসছে এরা কেউ বিপ্লবকে ধারণ করে না, এরা বসে আমাদের বিপ্লবের অন্যরকম মানে ইয়েতে ইকুয়েশনে আমাদেরকে যেতে হতে পারতো। আমরা যেটা দেখতে পাচ্ছি ফেলিউরটা, আপনি সঠিকই বলেছেন, পৃথিবীতে বেশিরভাগ অভ্যুত্থান ব্যর্থ হয় কেন? আমি এই অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা দেখি। এখানে আমাদের একটা বড় প্রাপ্তি হয়ে গেছে শেখ হাসিনার পতন, এবং যেই হারে পতনটা হয়েছে এটা একটা ইউনিক হয়েছে। এটা যেটা মানে ধরেন কোনো ব্লাডশেড সেভাবে না হয়ে, মানে শেখ হাসিনার একেবারে তার সাঙ্গপাঙ্গ সহ তার প্রস্থান, তার পলায়ন, এবং এটা আমি মনে করি যে এই অভ্যুত্থানের, যদি আপনি অভ্যুত্থানকে 100 ধরেন, 100-র মধ্যে আমি এটাকে 80 ধরবো, যে 80 আমাদের প্রাপ্তি হয়ে গেছে 80-র মধ্যে দিয়ে। এখন বাকিটা তো একটা লেংদি প্রাপ্তির জায়গা। এবারে আমাদের যেটা আমরা কষ্ট পাচ্ছি সেটা কারণ হচ্ছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি।
আমরা অনেক বেশি প্রত্যাশা করছি, কারণ আমরা তো আমাদের এটা খুব এক্সপেন্সিভ অভ্যুত্থান হয়েছে। আমাদের ধরেন 1400-1500 আমাদের শহীদ হয়েছে, আমাদের 20-25 হাজার লোক পঙ্গু হয়ে গেছে চিরতরে, আমাদের অনেক মানে ক্যাজুয়ালিটি হয়েছে। এক্সপেন্সিভ একটা অভ্যুত্থান হওয়ার কারণে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আরও বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের একটা মাত্র ফিগার ছিল ডক্টর ইউনূস, যার ব্যাপারে আমরা গ্লোবাল স্টেজে যাকে মনে করি যে আমাদের একজন সফল ব্যক্তি আকারে যাকে দেখি। তো এই প্রত্যাশার জায়গা থেকে যখন দেখি তখন হয়তো আপনি বলতে পারেন অভ্যুত্থান ব্যর্থতার দিকে বা তার মানে না পাওয়ার দিকে। কিন্তু আপনি যদি ওইভাবে না দেখে, পৃথিবীর বহু জায়গায় অভ্যুত্থানের পরে কিন্তু সিভিল ওয়ার হয়েছে, পৃথিবীর বহু জায়গায় অভ্যুত্থানের পরে আপনার দুর্ভিক্ষ হয়েছে, পৃথিবীর বহু জায়গায় অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকৃত শক্তিদের মধ্যে যুদ্ধ লেগে একে অপরের মানে আমরা এখন বিএনপি জামাতের সমালোচনা করছি যে তারা 15 বছর একসাথে ছিল, এখন তারা লাগালাগি কেন? পৃথিবীতে বহু জায়গায় অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারীরাই সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেরা নিজেদের, আপনি আফগানিস্তানের খবর মানে বিষয়টা তো আমাদের কাছে পরিষ্কার। আফগানিস্তানে তো রাশিয়ানরা চলে যাওয়ার পরে ইসলামিক গ্রুপগুলো একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছে লম্বা সময় ধরে, একজন আরেকজনের সাথে জিহাদ করেছে। তো এই জায়গাটায় আমি যেটা মনে করি যে এই জায়গায় ডক্টর ইউনূসকে আমি অনেক পয়েন্ট দিব, যে উনি অর্থনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করেছেন, উনি ওই ধরনের ক্ল্যাশকে অ্যাভয়েড করেছেন। স্টিল আমরা যেটা দেখি এখনও ডক্টর ইউনূস যখন ডাকেন সব রাজনৈতিক দল মানে সকালে ডাকলে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয় না, যদি 11টায় ডাকেন 12টায় সবাই গিয়ে হাজির হন। এবং যাদেরকে আমি দেখি টক শোতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে খুব ভোকাল, তারাই দেখি ছবি তোলার সময় প্রফেসর ইউনূসের মানে কাছে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন। তো এইটা ডক্টর ইউনূস এখন পর্যন্ত এটা করতে পেরেছেন। আমি একজন উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, সিনিয়র উপদেষ্টাকে, যে আপনাদের পারফরমেন্স তো আমরা আরও আশা করেছিলাম, আপনাদের সমস্যাটা কোথায়? তো উনি আমাকে খুব আস্তে করে বলেছেন যে স্যার কাউকে হার্ট করতে চান না। তো এটাই হলো আমি মনে করি প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় রাষ্ট্রের জায়গা থেকে দুর্বলতা। কারণ আমি বহুবার বলেছি রাষ্ট্র শাসন কোমলতা কঠোরতার সংমিশ্রণে করতে হয়, কিন্তু ওনার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। জি, শান্তিতে নোবেল পেয়েছে, আপনি উনি কি অশান্তি সৃষ্টি করবেন? না, সেটা আমি অশান্তির কথা বলছি না। উনি যেহেতু মানে আমি সবসময় বলি যে উনার জায়গায় থাকলে আমি নিজে নিজে ভাবি যে আমরা কি করতে পারতাম। উনার হতে পারতো উনি প্রথমেই ডেকে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে উনি বলতে পারতেন যে আপনারা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এরকম একটা ক্রাইসিসের মধ্যে আপনারা আমার কাছ থেকে কি চান বলেন। তখন তো নিশ্চয়ই আমরা আমাদের মানে চাওয়াগুলো ওনাকে বলতাম। তখন ওনার বলা উচিত ছিল যে আপনারা তো আমার কাছে অনেক কিছু চাচ্ছেন, কিন্তু আমি এটা কতদিনে করতে পারবো, আপনারা আমাকে কতদিন সময় দিবেন। তাহলে ওনার দুটো জিনিস হওয়া উচিত ছিল যেটা আমাদের সাধারণ ম্যানেজমেন্টে হয়, সেটা হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটি কি, দেন আপনার ডিউরেশন কতটুকু, আপনি কতটুকু টাইম পাবেন। উনি যদি ওনার এই সময়টা এবং ওনার কাছ থেকে চাহিদাটা এটার একটা মিলিয়ে উনি যদি একটা ওয়ার্ক করে সুন্দর করে কাজটা করতেন, তাহলে এতদিন ওনাকে অনেক কথা আমাদের শুনতে হতো না যে আপনি এটা কেন করছেন। দেখেন আজকেও আপনি সচিবালয় ঘেরাও হয়েছে, আজকেও আমরা দেখেছি শহীদ মিনারের সামনে দাবিতে অসংখ্য মিছিল, অসংখ্য সমাবেশ। প্রফেসর ইউনূসের এই অল্প সময়ে উনি 300 থেকে 350 আন্দোলন হয়েছে, একটা আন্দোলনে দমন করা বা কোনো কিছু করা, অনেক আন্দোলন উনি দাবিও মেনেছেন। এখন প্রশ্ন তো উঠতে পারে যে এই সরকারের কাজ কি দাবি মানা? এই সরকার কি আপনার, আজকে আমি দেখলাম যে আমিও গিয়ে সেখানে বক্তব্য দিয়েছি, তাদের দাবিটা যৌক্তিক, কিন্তু এই সরকার তো এই দাবি, যারা হচ্ছে যে মাস্টার রোলে যারা চাকরি করে তাদের নানা দাবি নিয়ে তারা আন্দোলন করেছে এবং খুবই মানবেতর তাদের অবস্থাটা। আমি নিজেও আজকে দেখলাম যে বয়স বৃদ্ধির একটা আন্দোলন আছে, তারা কষ্ট করছে, তাদের ব্যাপার নিয়ে একজন উপদেষ্টার কাছেও গিয়েছি। এখন ঘটনা হচ্ছে উনি আমাকে যেটা বললেন যে দেখেন ওদের দাবি যেটা যৌক্তিক, কিন্তু আমরা এটা মানলে কালকে আরেকটা আসবে যৌক্তিক, পরশু আরেকটা আসবে, আমরা কয়টা করব? এই রাষ্ট্র ব্যবস্থাপনা তো একদম ভেঙে পড়েছে, এটা এখানে তো অযৌক্তিক সব অবস্থান তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা বিরতি যাব, এর আগে 2 মিনিট আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে দেখেন যেটা বললেন প্রফেসর ইউনূসের সব বিষয়কে যত সংস্কার এসে সব অনেক কিছু, অনেক উপদেষ্টা বিভিন্নভাবে বিশেষ সহকারী নিয়েছেন, কিন্তু রাজনীতি দেখাশোনার জন্য, রাজনীতির গতিপথ দেখার জন্য সেটা কিন্তু তিনি কোনো উপদেষ্টাকে দায়িত্ব দেননি। এটা একটা। লেটলি ডক্টর আলী রিয়াজকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে। তো এর আগে তো ড্যামেজ যা হবার তো হয়েই গেছে।
না, কথা শুনে তুমি যে কথাটা একটু আগে বললেন যে আমার ধারণা এই রাজনীতি বা রাজনীতির এই ইস্যুগুলো উনি আইদার ডিল করতে চাননি অথবা উনি মনে করেছেন যে ডিল করবার দরকার নেই। মানে ম্যাকিয়াভেলির একটা কথা আছে প্রিন্সে, যে একজন প্রিন্সকে একই সাথে ফক্স এবং লায়ন হতে হবে। সো লায়ন হতে হবে হচ্ছে গিয়ে কারণ হচ্ছে তাকে নেকটের সাথে লড়াই করতে হবে। আবার লায়নের যেটা দুর্বলতা, সে ট্র্যাপ চিনতে পারে না, ফাঁদ চিনতে পারে না। আবার হচ্ছে গিয়ে আপনি যদি ফক্স হন তাহলে আপনি হচ্ছে গিয়ে ফাঁদ খুব ভালোভাবে চিনতে পারবেন, কিন্তু নেকটের সাথে লড়াই করতে পারবেন না। পলিটিক্সটা হচ্ছে গিয়ে সেই জায়গাটা যে আপনাকে একই সাথে আপনাকে সিংহের রোলও প্লে করতে হবে, ফক্সের রোলও প্লে করতে হবে। আমার ধারণা যেটা বললেন যে ডক্টর ইউনূস কাউকে হার্ট করতে চান না বা এসে করতে চান না, পলিটিক্স যে একটা ডিফারেন্ট বল গেম, এবং উনাকে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য যে পলিটিক্সটাই করতে হচ্ছে, সেইটা আমার ধারণা উনি যেটা আশা করেছিলেন যে উনি যখনই রাজনৈতিক দলকে ডাকছেন বা বলছেন তারা শুনবেন এবং তারা শুনছেন। উনি নিজেও বোধহয় একসময় বলেছিলেন যে আপনারা যে মনে করেন যে তাদের মধ্যে অনেক শত্রুতা, তা কিন্তু না, আমার সামনে আসলে কিন্তু আমি দেখতে হচ্ছে যে তাদের মধ্যে অনেক মিল আছে। ইন আ সেন্স সেটা ট্রু, কিন্তু আবার একই সাথে আমরা এটাও জানি যে রাজনীতিটাই এইরকম যে আপনাকে যখন যেটা হচ্ছে গিয়ে দেখানো সেটা হচ্ছে গিয়ে দেখাতে হবে। সো দেরি হয়ে গেছে এটা যেমন সত্যি, আবার একদম যে সব নষ্ট হয়ে গেছে আমি সেটাও মনে করি না, কারণ এত ঘুরপাকের মধ্যে এখনো পর্যন্ত টু বি ভেরি অনেস্ট আজকে থেকে 3-4 মাস আগেও নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা আমরা খানিকটা কাটিয়ে উঠেছি, নির্বাচনের দিকে যাচ্ছি। সো এখনো আমার মনে হয় সেটার একটা উপকারিতা আছে। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জু ভাই। একটা বিরতিতে ফিরছি খুব তাড়াতাড়ি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইন এ আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান এবং মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এখন আরেকটা নতুন বিতর্ক রাজনীতির পাশাপাশি। একটা হচ্ছে যে বন্দর বিদেশি কোম্পানির কাছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। সর্বশেষ যেটা, বিএনপি একদিন কোনো কথা বলেনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে একটা কি দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেদিন বলছেন যে এটা নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সরকারই কেবল এই সিদ্ধান্ত নিতে পারে। এদিকে আজকে আবার অ্যাটর্নি জেনারেল বলছেন যে সব সরকারই সিদ্ধান্ত নিতে পারে, নির্বাচিত আর অনির্বাচিত যে কোনো সরকারই সিদ্ধান্ত নিতে পারে। আপনার কি ওপিনিয়ন? জি, প্রথমত আমি আইনগত বিষয়ে যদি যাই, কারণ অ্যাটর্নি জেনারেলের যে কথা আমি আবার দেখলাম যে বিএনপি পন্থী অ্যাডভোকেট যারা ছিলেন সেখানে, যারা হয়তো এটার বিরোধিতা করে কোর্টে ডিফেন্ড করেছেন, তারা একই যুক্তিটা তুলে ধরেছেন। আমি এটাকে মানে আইনগত যুক্তির জায়গায় এখতিয়ার আছে কি নাই এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই অবস্থায় বন্দর লিজ দেওয়াটা সঠিক হয়েছে কি হয়নি সেটাকে আমি গুরুত্ব দিতে চাই। প্রথম হচ্ছে এখতিয়ারের ব্যাপারে, এই সরকারের তো কোনো লিখিত এখতিয়ার তৈরি হয় নাই, আমরা তো কেউ নাকি কোনো এখতিয়ার নির্ধারণ করে দেই নাই, মেয়াদও ঠিক হয় নাই, মেয়াদও ঠিক হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এখতিয়ার কি, মেয়াদ কি, এটা যেই সরকার কনস্টিটিউশন বদলানোর এখতিয়ার পেয়েছে সে বন্দরের চুক্তি করার এখতিয়ার পাবে না কেন? যে ইলেকশন করার এখতিয়ার পাচ্ছে সে পাবে না কেন? যে আপনার নির্বাচনী ব্যবস্থা সংস্কার, মানে এত বড় এক্সারসাইজ তো বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারও করে নাই। এই যে আমরা যে ঐকমত্য কমিশনে যে ম্যাসিভ চেঞ্জের কথা করেছি এবং এরকম একটা সংস্কার কমিশন হয়ে ঐকমত্য কমিশন করা, এই সরকারকে তো কেউ প্রশ্ন করতে পারে আপনি ঐকমত্য কমিশন করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? আমি যেটা মনে করি, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার না বলে যদি আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার বলি, তাইলে তার এখতিয়ার আমি কোনো কিছু তো সীমাবদ্ধ করতে পারি না। আপনি দেখেন মুক্তিযুদ্ধের পরে যে সরকার গঠিত হয়েছে, আমরা যদি প্রশ্ন করি যে উনি এই দেশের নাম বাংলাদেশ দেওয়ার এখতিয়ার কে দিয়েছে? দেশের নাম বদলে ফেলেছে, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পতাকা বদলে ফেলেছে, সীমানা নির্ধারণ করে ফেলেছে, এই এখতিয়ার কে দিয়েছে? একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখতিয়ারটা অটোমেটিক্যালি হয়ে গেছে, তখন কেউ এখতিয়ারকে নিয়ে চ্যালেঞ্জ করে নাই। শেখ মুজিবুর রহমান যা বলছে সেটাই আইন হয়ে গেছে, এই পর্যায়ে চলে যায় বিষয়টা। তো সুতরাং আমি এই জায়গা থেকে মনে করি গণ অভ্যুত্থান সরকার আকারে এই সরকারের এখতিয়ারকে চ্যালেঞ্জ করা উচিত না। হ্যাঁ, তার মানে এটা কি তাহলে এটা কি আরেকটা ফেসিবাদ, উনি যা খুশি তাই করতে পারবেন বিষয়টা তা না।
এই জন্য ওইটাকে বিচার করতে হবে যৌক্তিকতার জায়গা থেকে। না, কিন্তু সব বিষয়ে উনি মানে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। এই ক্ষেত্রে তো উনি আলোচনা করেননি কোনো দলের সঙ্গে। এটাই আমরা এই সরকারের সমালোচনার জায়গা থেকে এইখানেই আমাদের প্রশ্ন। আপনি আর ভালোই বলেছেন, আমাদের প্রথম সরকার ডেকেছে কি নিয়ে আপনি তো জানেন। আমরা ভেবেছি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে ডাকা হয়েছে 15ই আগস্টের ছুটি বাতিল করবেন কিনা। ঠিক আছে, সিদ্ধান্ত ওনারাই নিয়েছেন নীতিগতভাবে ক্যাবিনেটে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে এনে ওনারা পাবলিকলি এটা প্লেস করেছেন যে এটা রাজনৈতিক লোকদের সবারই চাওয়া, এই জন্য আমরা 15ই আগস্টের ছুটি বাতিল করছি, জাতীয় শোক দিবস বাতিল করছি। এগুলো তো কিছুটা, এগুলো তো নীতিগত সিদ্ধান্ত, তাই না? তো সেই জায়গায় থেকে আমি যেটা মনে করি যে এটা প্রশ্ন আমরা তুলেছিও। আমি পার্সোনালি বা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে বন্দরকে যদি এর এফিসিয়েন্সি বাড়াতে হয়, এটাকে যদি আরো আধুনিকায়ন করতে হয়, এটার এখন যেই স্থবিরতা আছে বা নানা রকমের বন্দরের কিন্তু অনেক সমালোচনা আছে নানা রকমের। কেউ কেউ বলেন যে বন্দর লাভে আছে, লাভে তো আছে, অসুবিধা নাই, কিন্তু বন্দরের সার্ভিস কেমন? সার্ভিস নিয়ে কি সবাই হ্যাপি না? বন্দরের দুর্নীতি, বন্দরের এফিসিয়েন্সির ঘাটতি, অনেক অভিযোগ তো আছে। এইগুলোর জন্য যদি বন্দর বিদেশি কোম্পানিরকে কারোর সাথে চুক্তি করতে হয়, কাউকে যদি টেম্পোরারি বেসিসে ইনভলভ করতে হয়, আমি এটা ইন প্রিন্সিপাল এটার বিরোধী না, কিন্তু সেটা বোধগম্যভাবে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। আমার এখন লাভ কত হচ্ছে, পরে কত লাভ হবে, ইনভেস্টমেন্ট কত হবে, আমার এখানে অপরচুনিটি কি হবে, আমার এখানে এমপ্লয়মেন্ট কতটুকু হবে, সেটা ক্লিয়ারলি ডিটটা পাবলিকলি ওপেন থাকলে, রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত থাকলে জানা হয়। এবং এটা আমি মনে করি এটা ডাবল স্ট্যান্ডার্ড, যে আপনি কোনো কোনো প্রশ্নের সময় রাজনৈতিক দলের পরামর্শ নেবেন, কোনো কোনো ক্ষেত্রে করবেন না। এটা তখন মানুষ প্রশ্ন তোলার সুযোগ পায় যে কি ব্যাপার, এটার পেছনে কোনো অন্য কিছু আছে কিনা। রাজনৈতিক দলকে অনেক কিছু জিজ্ঞেস করতে হবে, নাও করতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা মেজর ডিসিশন। এই মেজর ডিসিশনে অবশ্যই কনসালটেশন দরকার ছিল, এটা আমি মনে করি। অনেক ধন্যবাদ শান ভাই। যেটা মঞ্জু ভাই বললেন, যেটা আমিও বলেছিলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই এটা মেজর ডিসিশন নেওয়া, এটা কি এই অন্তর্বর্তী সরকারের কাজ কিনা? না, আমি এই বক্তব্যের সাথে একমত। এখানে এটা লিগাল ডাইমেনশন বা এগুলো নিয়ে আমি বলতে পারবো না, এটা আমার জ্ঞানের বাইরে। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি সবচাইতে ভালো কাজটাও যদি সবচাইতে খারাপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন, তাহলে সেটা নিয়ে প্রশ্ন ওঠার যুক্তিসম্মত কারণ আছে। এখন যে জিনিসটা, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এই ব্যাপার নিয়ে আমারও কোনো সন্দেহ নেই যে এটা এফিসিয়েন্সির কোয়েশ্চেন, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই কাজগুলো করতে হবে। এবং হচ্ছে কি এইখানে মেবি এইটাও একটা ফ্যাক্টর হতে পারে যে আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, যে সীমাবদ্ধতার কারণে হচ্ছে কি তারা চাইলে অনেক কিছু করতে পারেন না, বিভিন্ন স্বার্থ তাদের সংরক্ষণ করতে হয়। সেই ক্ষেত্রে মেবি এমন হতে পারতো যে যদি এই ডিসকাশনটা উনি রাজনৈতিক দলগুলোর সাথে করতেন, যে আমরা এই জিনিসপত্র বা এই সিদ্ধান্তটা আমরা নিচ্ছি, তাহলে হয়তো মেবি রাজনৈতিক দলগুলোই তাকে বৈধতা দিত যে হ্যাঁ ঠিক আছে, এটা দরকার, যেটার একটা বেনিফিট তো পরবর্তী সরকারও পাবে। কিন্তু আপনি যদি কোনো আলাপ আলোচনা না করেন, তাহলে যে ঘটনাটা ঘটবে পরবর্তী, আপনি এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তর দায়ভার পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাকে নিতে হবে। এবং এইটার জন্য যেমন আমরা বুঝতে পারছি যে আপনি পিপিপিরা এর সাথে করেছেন, যে কারণে আপনার হচ্ছে গিয়ে আপনি অনেক কিছু ডিসক্লোজ করতে পারছেন না, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু তো আমাদের জানানো দরকার যে আপনি কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কেপিআই কি কি ঠিক করেছেন, কোন জায়গা পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা কিভাবে হচ্ছে গিয়ে এটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করতে পারবো, বা এই যে আপনি কেপিআইগুলো ঠিক করলেন বা আপনি যে বিভিন্ন রেটগুলো ঠিক করলেন, এই জায়গাগুলোতে যে যে জিনিসপত্রগুলো নিয়ে অ্যাটলিস্ট ডিসক্লোজ করেছেন, সেই জায়গাগুলো নিয়ে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো কথাবার্তা বলছেন কিনা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার ওনারশিপ তো রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। এবং যে ওনারশিপটা যে নিবে, সে যদি না জানে যে কি আমি আসলে গিলছি, তাহলে পরবর্তীতে এটা নিয়ে যদি সমস্যা হয়, তাহলে আমি কি করব। কারণ এই যে তারেক রহমান যে কথাটা বললেন যে এটা রাখবেন কি রাখবেন না, এখন আপনি তো চুক্তি সই করে ফেলেছেন, সেই চুক্তি অনুসারে আপনার তো এটাকে এইভাবে বাতিল করার ফল যদি করতে চান, তাহলে যে পরিমাণ ক্ষতিপূরণ বা এটা দেওয়ার যে বিধান আছে, সেটাও তো দেশের অর্থনীতি কিসের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। আরেকটা সংশয়ের জায়গা আছে, সেটা হচ্ছে যেদিন শেখ হাসিনার মামলার রায় হবে, ঠিক সেই দিন এই চুক্তিটা করতে হবে। এখন এই যেটা বললাম যে এই পুরো জিনিসটাই, যে কথাটা আমি শুরুতে বললাম, যে এইটার কাজ বা এটার গুরুত্ব নিয়ে আমার কোনো ডাউট নেই। এবং এইটার জন্য আমি ধরে নিচ্ছি যে উনি সবচাইতে বেস্ট পসিবল অপশনটাই নিয়েছেন। কিন্তু যেটা বললাম আমি, যে সবচাইতে ভালো কাজটাও যদি হচ্ছে কি আপনি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে না করেন,
এই ট্রান্সপারেন্সি কোয়েশ্চেনটা যে কোনো পলিটিক্যাল পার্টি করবে। যেই পলিটিক্যাল পার্টি আমি বললাম যেটা যে ক্ষমতায় আসতে চাবে, এটা তার জন্য একটা বড় কনসার্ন সবসময়ই থাকবে। সো এই জায়গাটাতে আমি একটা বড় ধরনের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, এবং এই জিনিসটা কিন্তু বিভিন্ন সময় আগেও উঠেছে। আপনার মনে আছে যে হিউম্যান করিডর নিয়ে একটা আলাপ আলোচনা হলো, তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো একই কথাই বলেছে যে এই ধরনের কাজকর্ম যেটার কনসিকোয়েন্স আমাদের ফেস করতে হবে, সেটা তো আমাদের সাথে ডিসকাস করতে হবে। এবং উনি সবসময় পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশনে আগ্রহী, কোনো জায়গাতেই হচ্ছে কি উনি আপত্তি দেখাননি, সংস্কার বলেন বা যেটাই বলেন। তাহলে এই জিনিসপত্রগুলো অ্যাটলিস্ট নিড টু নো বেসিসে আমি এটা করছি, এটার এইটুক জানিয়ে রাখা, তো আমার মনে হয় এইটুক রাজনৈতিক দলগুলো আশা করতেই পারে। তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এই পরিস্থিতি তৈরি হয়, এটাকে কেন্দ্র করে তো আপনি কি মনে করেন না এটা তো অন্যরকম অবস্থা হবে? কারণ যেহেতু সব খালি একমাত্র জামাতে ইসলামী বোধহয় কোনো রিয়াকশন দেয় না এখনো। না, একটা জিনিস হলো যে আপনি রাজনৈতিক দলগুলো, আমি আবার বলছি, রাজনৈতিক দলগুলো যেহেতু নানা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, আপনি যদি দুইটা প্রসেস, একটা হচ্ছে তাদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, আর একটা বিষয় হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে চান, আপনি তাদেরকে বললেন যে আমি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছি, এই আমার কথা ভাই, আপনাদেরকে অবহিত করলাম। তাদের যদি মেজর কোনো অপশন না থাকে, অবজেকশন না থাকে, বা তাদেরও তো কোনো একটা মেজর কথা থাকতে পারে, আইদার আপনি বলতে পারেন যে ভাই আমি আপনাদের সাথে এত পরামর্শ করতে পারবো না, আমি স্বাধীনভাবে করতে চাই, ইত্যাদি ইত্যাদি। এখন অসুবিধা যেটা হয়, আমরা প্রথম দিকে দেখেছি যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে তেমন কোনো কনসালটেশন প্রসেসে যায় নাই। ইভেন আমি মনে পড়ে আমার প্রথম যেদিন স্যারের সাথে আমাদের মিটিং হয়েছিল চিফ অ্যাডভাইজারের সাথে, সেখানে আপনি যে বললেন না যে উনি কোনো পলিটিক্যাল অ্যাডভাইজার নেন না, আমরা ওনাকে বলেছিলাম যে রাজনৈতিক সমন্বয়ের জন্য আপনি একজনকে বা একটা টিমকে আপনি দায়িত্ব দেন। উনি তখন সেখানে বসা একজন অ্যাডভাইজারকে বলেছিলেন যে আপনার কি মত? তো অ্যাডভাইজার সাহেব বললেন যে না, আমরা তো আছি, আমরা তো ওনাদের সাথে খুবই সম্পর্ক, সব রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক ভালো, এটা আমরা করব। পরে ওই কথাটা যিনি বলেছিলেন, পরে আমি শুনলাম যে বিএনপির মহাসচিব ওনাকে 25 বার ফোন করেছেন, উনি ফোন ধরেন নাই। তো এইটা তো গ্যাপ হয়েছে। ধরেন রাজনীতি, ইভেন ধরেন একজন উপদেষ্টা বলেছেন যে পলিটিক্সের লোকেরা কখনোই সংস্কার করে না, মানে যে রাজনৈতিক দল কোনো সংস্কার, মানে এজিব বোঝা যাচ্ছে যে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে ওনাদের বা রাজনৈতিক দলগুলো কোনো গুরুত্বপূর্ণ মনে করছেন না। এটা সত্য যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনীহা আছে, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের নানা ধরনের মিসট্রাস্ট আছে, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নানা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোই তো বাংলাদেশকে বারবার, আপনার রাজনৈতিক দল ছাড়া তো সমাধান হয় নাই। জিয়াউর রহমানও ক্ষমতা মানে যে কোনো প্রসেসে, উনি একটা পলিটিক্যাল প্রসেসে আসছেন, এরশাদের পতনের পরে আবার রাজনৈতিক জায়গাতে ফেরত আসছে। আমাদের কাছে তো একনায়কতান্ত্রিক সমাধান না, রাজনৈতিক দলগুলোর ফেলিউরের কারণেই এখানে মানে আর্মি রেভলিউশন বা টেক ওভার হয়েছে, আবার আর্মি টেক ওভার থেকে ফলে কিন্তু আবার রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা গেছে। তো এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের চেষ্টা করা উচিত ছিল পলিটিক্যাল প্রসেসটাকে আপনার একটা মানে যেটা ওনারা করেছেন শেষ মুহূর্তে এসে, যে সংস্কার কমিশন করেছেন বা ঐকমত্য কমিশন করেছেন, ঐকমত্য কমিশনের প্রসেসটা খুবই ভালো ছিল, কিন্তু একটা জায়গায় গ্যাপটা রয়ে গেছে, সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে এটা বাধ্য করা দরকার ছিল যে আপনি ভেতরে যা বলবেন বাইরেও তা বলবেন। আমাদের সমস্যা হয় ভেতরে প্রফেসর ইউনূসের সামনে গিয়ে কেউ শক্ত কথা বলে না, বাইরে এসে খুব গরম গরম অনেক কঠিন কঠিন কথা বলে। এইটা পাবলিকলি বলা উচিত ছিল যে আপনারা আমার সামনে যা বলবেন পাবলিকলিও তা বলবেন, বা আমার সামনে কোন, যেমন আমি প্রফেসর ইউনূসকে কিন্তু সামনাসামনি বলেছি, স্যার আপনি না পারলে স্যার আপনি রিজাইন করেন, আপনি আমাদের এই সংস্কারের পক্ষে থাকেন, ইভেন প্রয়োজনে আপনি বেরিয়ে আসেন, আপনার অধিনেতৃত্বে আমরা প্রয়োজনে ইলেকশন করব। তো বলেছি তো ওনাকে, স্পষ্ট করে বলেছি। তো উনি তো রাগ করেন না সেটাতে, এরপরের বার তো উনি আমাকে অ্যাভয়েড করেছেন বা ইয়া করেছেন এরকম দেখি নাই, তার মানে উনি তো সমালোচনা গ্রহণ করতে পারেন। সেদিন আমি দেখলাম আপনার সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার প্রফেসর ইউনূসকে সরাসরি প্রতারক, মিথ্যাবাদী বলে উনি টক শোতে কথা বলছেন। এই কথা যদি জামাতের আমির বা বিএনপির প্রেসিডেন্টের চেয়ারম্যানের ব্যাপারে কেউ বলতো, আমার মনে হয় পরদিন ওই বিএনপি বা জামাতের লোকেরা ওই লোকের মানে বিরুদ্ধে মামলা করে দিত বা তার পার্সোনাল সিকিউরিটিও থ্রেটে পড়তো। কিন্তু প্রফেসর ইউনূস তো কারোর কাছে ওই ধরনের থ্রেট দেন নাই, বা সরকার তো তাকে ধরে নিয়ে যায় নাই। তো এই জায়গা থেকে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এই জায়গাগুলো, এই যে এখন আমরা যে বলছি, উনি যদি এখান থেকে এটাকে একটা সমালোচনা হিসেবে নিয়ে উনি গ্রহণ করবেন কিনা জানি না, যে গ্রহণ না করার প্রবণতা ওনার আছে। অনেক ধন্যবাদ, 30 সেকেন্ড আছে। না মানে
এই ব্যাপারটা যে কথাটা বললেন যে গ্রহণ করা বা না করা, বড় সংকট আমাদের এখন যেটা বললেন যে আমরা কথা বলছি, ধরা কোনো কনসিকুয়েন্স ফেস করছি না, ভয়টা হচ্ছে যে ফেব্রুয়ারির পরে বা মার্চের পরে বা আরও 1 বছর পরে সেটা থাকবে কিনা। সেটার জন্য যতটুকু কাজ আমাদের করা দরকার, সংস্কার বলি বা যা বলি, সেটার বাস্তবায়নটা হবে কিনা সেটার উপরই শেষ পর্যন্ত ডিপেন্ড করছে এটা, এই সরকারের লিগেসিটা আসলে কি হবে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে অনেক ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।